নমস্কার। আমি লাইভ সেশন শুরু করছি। প্রথমে আমি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা একটু চেক করে নেব। আশা করি আমার শব্দ এবং ছবি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে। আবারও নমস্কার, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। দীর্ঘ 1 মাস পর বা 1 মাসেরও বেশি সময় পর আমি ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করছি জ্যোতিষ বিষয়ক কোনো। নতুন বছর আপনাদের সকলের ভালো যাক, শুভ হোক এই প্রার্থনা করি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি, আগের দিন আমি পোস্টার আপলোড করেছিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সচেতন আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো 2020 সালে আমাদের গোটা পৃথিবীতে ভাইরাসের ছড়িয়ে পড়েছিল এবং আমরা জানি 20 সাল 21 সাল পরবর্তী সময় ঠিক কী হয়েছে। লকডাউন, অনেক মানুষের কর্মচ্যুতি, ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি। 2025 সালেও এর সম্ভাবনা আসছে। অনেকে বলছে যে আবারও 2020 সালের মতো লকডাউন হতে পারে এবং যে ভাইরাস বর্তমানে চীনে ছড়িয়ে পড়ছে বলে আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে, তা আমাদের ভারতবর্ষেও ছড়ানোর সম্ভাবনা আছে, যার ফলস্বরূপ আগামীতে লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের আজকে যে আলোচনা করব সেখানে আমি এই আলোচনা সীমাবদ্ধ রাখবো শুধুমাত্র ভাইরাস ছড়াবে কি ছড়াবে না তার কতটা সম্ভাবনা রয়েছে এবং তার সাথে লকডাউন। আমি প্রথমেই আপনাদের বর্তমান যে গ্রহগত অবস্থান রয়েছে তা জানাবো। তারপর 2020 সালে যখন লকডাউন হয়েছিল, করোনা মহামারী নামক যে সংক্রমণ তা ছড়িয়েছিল বলে অনেকে দাবি করেছে এবং তা কতটা বাস্তব ছিল বা কতটা অবাস্তব ছিল, কতটা রটনা ছিল, ভয় দেখানো ছিল, অনেকেই আপনারা জানেন। আমি শুধুমাত্র জ্যোতিষের আঙ্গিকে আমি আলোচনা করার চেষ্টা করব যে 2020 সালে যেমন হয়েছিল তা 2025 সালে হবে কি না, কতটা প্রবাবিলিটি আছে। আপনাদের 2020 সালে যে কোভিড সিচুয়েশন হয়েছিল, সেই যার ফলে দীর্ঘদিন লকডাউন হয়েছিল, ঠিক কেন হয়েছিল সেটা মিথ্যা হতে পারে। করোনা মহামারী আমরা জানি, অনেক অসংখ্য প্রমাণ রয়েছে, অনেক গবেষণা, অনেক ডাক্তার থেকে শুরু করে অনেকে বলেছেন যে এই যে করোনা মহামারী নামে যা ছড়ানো হয়েছিল তা অনেকটাই রটনা বা অনেকটাই মিথ্যা প্রচার করা হয়েছিল মিডিয়াকে দিয়ে। আমি ঠিক সেই বিষয়ে না ঢুকলেও সেই সময় যে কোভিড সিচুয়েশন হয়েছিল তার কারণ জ্যোতিষের আঙ্গিকে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 2020 সালে সারা পৃথিবীব্যাপী লকডাউন শুরু হয়। 2019 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে চীনে ছড়ানো শুরু করে। 2019 সালের ডিসেম্বর মাসে চীনে খুব খারাপ অবস্থা হয়। 2020 সালের জানুয়ারি মাসে পৃথিবীর বিভিন্ন জায়গায় সামান্য আকারে স্প্রেড করে। 2020 সালের মার্চ মাসে লাস্টের দিক থেকে আমাদের দেশে লকডাউন হয়। আমি যদি খুব ভুল না হই, ভারতবর্ষে 2020-তেই আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারিতেই হয়তো কেস পাওয়া গেছিল কোভিড পজিটিভ।
কেস পাওয়া গেছিল। কিন্তু লকডাউনটা মেন যে লকডাউন এবং বাড়ন্ত শুরু হয় 2020 সালের মার্চ থেকে। ঠিক সেই সময় যে গ্রহগত অবস্থান ছিল তা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। সেই সময় যে গ্রহের অবস্থান ছিল আমাদের গোটা পৃথিবীর ওপর প্ল্যানেটারি সিচুয়েশনের দিকে, তা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলবো যে কালসর্প যোগ বা কালসর্প প্রভাবের ফলে যে করোনা মহামারী, এর পেছনে কালসর্প যোগের কতটা ভূমিকা ছিল সেটা আমি আপনাদের বলার চেষ্টা করব কালসর্প যোগ সম্পর্কে। দেখুন, 2020 সালের ফেব্রুয়ারি মাসের 3rd উইক, সেই সময় আমাদের হরোস্কোপে অর্থাৎ সেই টাইমে কালসর্পযোগ অ্যাক্টিভ ছিল। সেই সময় থেকে জুন মাসের 3rd উইক 2020 সাল, এই টাইমে কালসর্পযোগ অ্যাক্টিভ ছিল গোটা কালপুরুষের 360 ডিগ্রি যে হরোস্কোপ সেখানে। এবং লকডাউন, বিশেষ করে আমাদের দেশে লকডাউন স্টার্টিং হয় মার্চ মাসের 3rd উইক, বা 3rd উইক যদি ভুল বলি একদম লাস্ট উইক, শেষ থেকে লকডাউন শুরু হয়। অর্থাৎ আমরা এখানে কালসর্প যোগকে পাচ্ছি। এছাড়াও আমরা সে সময় পাচ্ছি শনিকে। আমি আপনাদের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাইব যে পৃথিবীর বুকে যখন বড় কোনো পরিবর্তন হয় বা আমাদের জীবনে এমন কোনো পরিবর্তন হয় যা আমাদের জীবনকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করতে পারে, সেই সমস্ত পরিবর্তনের জন্য বা সেই সমস্ত পরিবর্তন ঘটানোর জন্য শনিকে ইনভলভ থাকতে হবেই, এবং তার সাথে বৃহস্পতিকেও অবশ্যই থাকতে হয়। যেমন ধরুন, আপনি কোনো চাকরি পাবেন, আপনার বিবাহ হবে, আপনার সন্তান হবে, এমন কোনো ঘটনা যা আপনার জীবনে অনেক দিন ধরে সেই ঘটনার ক্রম চলতে থাকবে, সেই সমস্ত ঘটনার জন্য শনিকে এবং বৃহস্পতিকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে, বা সেই ঘটনার উপর শনি এবং বৃহস্পতির যে ইনভলভমেন্ট সেটা কিন্তু থাকতে হয়। সেই সময় অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাসের 17 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 3rd উইকে শনি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেছিল। এবং মকর রাশি কালপুরুষের 10ম ভাব। মকর রাশি শনির সক্ষেত্র, এবং আমি আপনাদের বলি কালপুরুষের 10ম ভাব অর্থাৎ ক্যাপ্রিকন। এই মকর রাশি আমাদের পৃথিবীর যে গোটা অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পৃথিবীর যে গোটা ল অ্যান্ড অর্ডার, এই অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, সরকার, সিদ্ধান্ত নেওয়ার জায়গা, সমস্ত কিছুকে এই 10ম ভাব কালপুরুষের অর্থাৎ মকর রাশি দ্বারা নির্ধারিত হয়। মকর রাশির এফেক্ট বা মকর রাশিতে যখন কোনো বড় গ্রহ থাকে, বড় গ্রহ বলতে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, অর্থাৎ এমন কোনো গ্রহ যারা একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে, সেই সময় কোনো বড় গ্রহ যখন বা দীর্ঘ অনেক দিন ধরে অবস্থান করা গ্রহ যখন কোনো মকর রাশির মধ্যে একটি রাশিতে অবস্থান করে, তখন গোটা পৃথিবীকে তার ফল দ্বারা বা তার কারকত্ব দ্বারা প্রভাবিত করে। মকর রাশিতে 2020 সালে জানুয়ারি মাসের 3য় সপ্তাহে শনি প্রবেশ করল। মকর রাশির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাদের বলি। মকর রাশিতে এমন কিছু সিদ্ধান্ত, মকর রাশিতে যখন বড় বড় গ্রহ বা দীর্ঘ মেয়াদী অবস্থানকারী কোনো গ্রহ যায়, সেই সময় পৃথিবীর যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই সময় কিন্তু নেওয়া হয়। এবং মকর রাশির আরেকটি বৈশিষ্ট্য, মকর রাশিতে যে পানিশমেন্ট, অর্থাৎ এমন কোনো অপরাধ
বা এমন কোনো নির্দেশ, আমি এখানে পানিশমেন্ট শব্দটি বলবো না, মকর রাশি এমন কোনো ঘটনা প্রবাহ যা অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করে, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মকর রাশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে সেইখানে শনি যাচ্ছে কালপুরুষের দশম ভাব, কর্মভাব, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, গভর্নমেন্টের যে উচ্চ পদস্থ কর্তা, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় সেইখানে শনি যাচ্ছে। আমরা জানি আমাদের যে নবগ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে প্রভাবশালী বা যে গ্রহ রয়েছে তা হচ্ছে রবি। রবি বা সূর্যর পরে যদি কারোর সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তি থাকে ছকের উপরে, তা হচ্ছে শনি। রবি সে নিজে বেশি অ্যাক্টিভিটি না করলেও তার প্রধান যে কাজ বা তার প্রধান যে অ্যাডমিনিস্ট্রেটর তা কিন্তু শনি। এই শনি কালপুরুষের দশমে গেল এবং গিয়ে, এবং সেই সময় কালসর্পযোগ অ্যাক্টিভ রয়েছে। আমি প্রথমেই বললাম ভিডিও শুরুর কিছুক্ষণ পর যে ফেব্রুয়ারি মাসের 3rd উইক থেকে কালসর্প শুরু হয়েছিল এবং জানুয়ারি মাসের 3rd উইকে, 1 মাস আগে, শনি গেছিল মকরে। এই কালসর্প এবং মকর রাশিতে যখন শনি যাচ্ছে, এবং আরেকটি কথা আপনাদের বলি, শনি যখন মকর রাশিতে অবস্থান করে, আপনি দেখবেন এর আগে যখন শনি ঠিক মকর রাশিতে অবস্থান করার 27 বছর, সাড়ে 26 বছর আগে মকর রাশিতে অবস্থান করেছিল শনি, সেই সময় শনি যে এফেক্টগুলো দেয় আমাদের সমাজে, তা কিন্তু খুবই চেপে দেয়। আরও সহজ ভাষায় আপনাদের যদি বলি, সেই সমস্ত প্রভাব আমাদের সমাজে যে এফেক্ট পড়ে তা কিন্তু খুবই টাইট, বা খুবই, শনি যে সেই সময় যে এফেক্টগুলো দেয় তা কিন্তু কোনো রকম স্পেয়ার করে না বা ছাড় দেয় না। মানুষের সেই সময় যে ফল পাওয়া উচিত সেই ফলই পায়, বা সেই সময় মানুষকে কোনো এক্সট্রা কোনো লিবার্টি স্যাটার্ন দেয় না। সেই কালপুরুষে দশমভাবে শনির অবস্থান এবং কালসর্পযোগ। আরেকটি ইনফরমেশন আপনাদের দিই, এপ্রিল মাস 2020 সালের এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি সে তার মূল ত্রিকোণ অবস্থান ত্যাগ করে তার নিজ অবস্থান অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করে। আমি আপনাদের ভিডিও শুরুতে বললাম যে যখন বড় কোনো পরিবর্তন সমাজের বুকে বা আমাদের জীবনে ঘটতে দেখা যায়, তখন শনি এবং বৃহস্পতিকে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবেই। এবং আরও বলবো, রাহুকেতুকেও সেখানে ইনভলভমেন্ট থাকেই। তার কারণ রাহুকেতু আমাদের কাল বা টাইমকে ডিনোট করে। এই শনির জানুয়ারি মাসে মকরে অবস্থান, কালসর্পযোগ ফেব্রুয়ারি মাসে অ্যাক্টিভ হলো 3rd উইকে, এবং এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি সে তার মূল ত্রিকোণ অবস্থান ত্যাগ করে তার নিজ ক্ষেত্র মকর রাশিতে প্রবেশ করল। নিজ ক্ষেত্র বলতে আমি সংক্ষেপে বলে রাখার চেষ্টা করব, আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি যে নিজ বলতে গ্রহের যে কারকতা বা গ্রহের যে স্বভাব বা নেচার, সেই স্বভাব বা নেচারের বিরুদ্ধে গিয়ে সে যখন অ্যাক্টিভিটি করতে শুরু করে তা হচ্ছে কোনো গ্রহের নিজ ক্ষেত্র। অনেকে ভাবেন বা অনেকে বলে থাকেন যে গ্রহ নিজ ক্ষেত্র মানে গ্রহ সেখানে দুর্বল হয়ে যায়, এটা কিন্তু নয়। বা এটা এমনটাও নয় গ্রহ তুঙ্গ মানে গ্রহ খুব বেশি বলশালী হয়ে গেল, এটা কিন্তু নয়। নিজ ক্ষেত্র বলতে গ্রহ তার যে নেচার, সেই নেচারের বাইরে গিয়ে তাকে ফল দিতে হয়। আরও সহজ ভাষায় বলতে গেলে কোনো গ্রহ তার যে কাজ করার ধরন, সে এমন একটি জায়গায় অবস্থান করে তার কাজ বা তার স্বভাবের সাথে কোনোভাবেই ম্যাচিং করে না বা সুইটেবল নয়। সেরকম পজিশন হচ্ছে মকর রাশি বৃহস্পতির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা 3টে বড় বড় ফ্যাক্টর পেলাম। 1 নম্বর শনির মকরে অবস্থান, 2 নম্বর কালসর্পযোগ, 3 নম্বর বৃহস্পতির নিচ অবস্থান। এই সময় আরেকটি ইনফরমেশন দেব যে ভাইরাস, যে কোনো ভাইরাসের কারক গ্রহ হচ্ছে রাহু। সেই সময় রাহু কোন রাশিতে অবস্থান করেছিল, অর্থাৎ
যখন ভাইরাসটি স্প্রেড করা শুরু করেছে 2019 সাল থেকে আমি যদি ধরি, রাহু অবস্থান করেছিল কালপুরুষের তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে। মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি এবং দৈত্যতার রাশি, এবং সেখান তার যে বৈশিষ্ট্য তা হচ্ছে বায়ু অর্থাৎ এয়ার। সেই বায়ুতত্ত্বের রাশি এবং কালপুরুষের তৃতীয় ভাব, কালপুরুষের তৃতীয় ভাবের আরও এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটা কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনের ঘর। সেই কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনের ঘরে যখন রাহুর মতো কোনো ছায়াগ্রহ অবস্থান করে এবং হরোস্কোপে কালসর্পযোগ তৈরি হয়, তার পাশাপাশি শনি মকর রাশিতে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতি নীচ হয়, এতগুলো কন্ডিশন যখন হচ্ছে, সেই সময় এই ভাইরাস নামক যে মহামারী তার ছড়িয়ে পড়ার জন্য কিন্তু খুবই সুইটেবল সিচুয়েশন ছিল। সেই 2020 সালের বা 2019 সালের শেষ থেকে 2020 মাঝামাঝি সময়ে যে আরও বাড়বাড়ন্ত হলো, যেটাকে আমরা কোভিড-19 প্রথম পর্ব বা ফার্স্ট ফেজ বলি, সেই সময়। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে 2020 সালের অক্টোবর নভেম্বর থেকে কিন্তু কেস বা কোভিড-19 যে প্রথম পর্বের যে প্রভাব ফার্স্ট ফেজে, তার প্রভাব কিন্তু আস্তে আস্তে কমেছিল। তার একটি কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি অনেকটা বেটার পোস্টিংয়ে ছিল তাই, এবং আরেক 2 নম্বর কারণ হচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহে বা জুন মাসের শেষের দিকে কালসর্পযোগ কিন্তু ভঙ্গ হয়েছিল, এটার একটি কারণ। এইবার আমি বললাম যে ভাইরাসের কারক গ্রহ রাহু, এবং সে ছিল কালপুরুষের তৃতীয় ভাব বায়ুতত্ত্বের রাশি মিথুনে, এবং মিথুন রাশি হচ্ছে কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন। এবং আরও বিস্তারিত যদি বলি, মিথুন রাশি থেকে সবকিছু কিন্তু ডিস্ট্রিবিউশন হওয়া বা কমিউনিকেশন, খুব তাড়াতাড়ি কমিউনিকেট করা যায়। এতগুলো ফ্যাক্টরের কারণে 2020 সালে করোনা নামক যে মহামারী, যা গোটা পৃথিবীতে তার যে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। আমি এখানে কোনোভাবেই ঢোকার চেষ্টা করব না যে করোনা মহামারী সত্যি ছিল, করোনা মহামারী কতটা কি ছিল, আমি বিষয়ে কোনো কথা বলবো না। যারা একটু সচেতন তারা জানেন সত্যটা কি। আমি সম্পূর্ণ জ্যোতিষের আঙ্গিকে আলোচনা করব বলে ঠিক করেছি আজকে, সেহেতু আমি তার বাইরে যাব না। গ্রহ তার অবস্থানের ফলে আমাদের পৃথিবীতে কি প্রভাব দিয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি যেখানে শেষ করেছিলাম একটু আগে, যে 2020 সালের শেষের দিক থেকে কোভিড-19 যে প্রথম যে ফেজ, তা আস্তে আস্তে কমে যায়। তার কারণ বৃহস্পতি কিন্তু রেট্রোগেট মোশনে পরবর্তীতে তার মূল ত্রিকোণে অবস্থান করে আবার সে নীচ হয়, এবং 2021 আমরা জানি মে মাসে আবার ভয়ঙ্কর স্প্রেড শুরু হয় এবং আবারও লকডাউন হয় সাময়িক কালের জন্য। এই 2020 সালের যে করোনা বা সেই সময় গোটা পৃথিবীব্যাপী যে ছড়িয়ে পড়েছিল এবং লকডাউন হয়েছিল, সেই একই সিচুয়েশন কি বর্তমানে রয়েছে? বা 2020 সালের সাথে 2025 সালে যে আগামী কিছু মাস, তার কি কোনো সম্পর্ক বা কোনো রিলেটেড আছে? যদি থাকে তা কিরকম? যদি না থাকে, কোনো ভাইরাস, এখন যে বর্তমানে যে ভাইরাসটির কথা শোনা যাচ্ছে, সেই ভাইরাসটি কতটা ছড়িয়ে পড়তে পারে, তার প্রবাবিলিটি কি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2020 সালে কোভিড-19 যে ছড়িয়ে পড়েছিল তার গ্রহগত যে অবস্থানের যে ব্যাখ্যা, তা আমি আপনাদের সামনে দিলাম। এবার আমি আপনাদের বলবো 2025 নিয়ে। আপনারা ফেসবুক, ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন যে 2025 সালে মহামারীর মতো ছড়িয়ে পড়বে, অনেক কিছু হবে। আমি সেই সমস্ত যে আলোচনা, হাজার হাজার ভিডিও ইউটিউব, ফেসবুকে আপনারা পাচ্ছেন, আমি সেই সমস্ত ভিডিওর আলোচনার পক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলবো না। তার কারণ যে বা যারা এই আলোচনাগুলো করছেন, আমি বিশ্বাস করি তারা যথেষ্ট বিদগ্ধ হবে বা তারা জেনে বুঝেই করছেন। আমি তার কোনো বিরোধিতা বা সপক্ষে কোনো কথাই বলবো না। আমি ঠিক 2020 সালের তুলনায় 25 সালের কথাটা বলবো, ঠিক জ্যোতিষের আঙ্গিকে গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে। ঠিক 2025 সালে যে গ্রহগত অবস্থান হতে চলেছে আগামীতে,
2020 সালের সাথে কি কোনো ম্যাচিং আছে? আমি প্রথমে বলবো আছে, কিছু কিছু ম্যাচিং কিন্তু আছে। ঠিক কোথায় কোথায় ম্যাচিং আছে আমি আপনাদের বলি, আর কোথায় কোথায় ম্যাচিং নেই তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 2020 সালে কালসর্পযোগ অ্যাক্টিভ হয়েছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। 2025 সালেও কিন্তু কালসর্পযোগ অ্যাক্টিভ হচ্ছে। কোন মাসে হচ্ছে বা কখন হচ্ছে? 2025 সালে কালসর্পযোগ অ্যাক্টিভ হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ থেকে। ঠিক 2020-তে যেমন কালসর্পযোগ অ্যাক্টিভ হয়েছিল, 2025-এও এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সেকেন্ড উইকে হরোস্কোপে কালসর্পযোগ অ্যাক্টিভ হচ্ছে। 2020 সালে কোন কোন রাশিকে ধরে কালসর্প হয়েছিল? মিথুনে ছিল রাহু, ধনুতে ছিল কেতু। 2025 সালে কালসর্প অ্যাক্টিভ হচ্ছে, রাহু থাকবে মীনে এবং কেতু থাকবে কন্যাতে। রাহু সেই সময় ছিল বায়ুকারক রাশিতে, কেতু ছিল অগ্নিকারক রাশিতে। এই বছর 2025-এ কালসর্পে রাহু থাকবে জলকারক রাশিতে এবং কেতু থাকবে পৃথ্বীকারক রাশিতে, পৃথ্বীতত্ত্বের রাশিতে। অর্থাৎ, এবং আরও আপনাদের বলি যে কালসর্পযোগ অ্যাক্টিভ ম্যাচিংটা আমরা পেলাম। এরপরে আসি শনির অবস্থানে। মকর রাশিতে শনি যখন অবস্থান করে বা যাদের জন্মকালীন শনি মকর রাশিতে রয়েছে আমি তাদের বলবো, আপনারা যদি এই ভিডিও দেখেন বা ভবিষ্যতে যদি রেকর্ডিং দেখেন, আপনারা দেখবেন যে মকরে শনি মানুষকে কিন্তু ট্রানজিটারি পোস্টিংয়ের সময় বা মকর রাশি যখন দীর্ঘ মেয়াদী অবস্থানকারী কোনো গ্রহ যখন অবস্থান করে, তখন মকরের শনি কিন্তু খুব খুব চাপা বা খুব চাপে ফেলে দেয় মানুষকে। কিন্তু বর্তমানে 2025 সালের এপ্রিল মাসে যখন শনির অবস্থান, সেই সময় কিন্তু হবে মীন রাশিতে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে শনি রয়েছে কালপুরুষের একাদশ ভাব, অর্থাৎ শনির মূল ত্রিকোণ অবস্থান কুম্ভতে। মার্চ মাসের 29 তারিখে শনি যাবে কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশিতে। তাহলে কিন্তু এখানে শনির অবস্থান আমরা মকরে পাচ্ছি না, আমরা পাচ্ছি মীনে। এবং মীন রাশির যে অধিপতি গ্রহ যখন কালসর্প স্টার্ট হচ্ছে তখন থাকছে তার কালপুরুষের দ্বিতীয় ভাব বৃষতে এবং পরবর্তীতে কিছুদিন পরবর্তী থাকছে মিথুনে। অর্থাৎ 2020 সাথে আমি যদি তুলনা করি, শনি কিন্তু তার যে নেগেটিভ, আমি এখানে নেগেটিভ শব্দটাও যদি আমি উইথড্র করে বলবো, শনির যে খুব চেপে ফল দেওয়া বা হিউজ মানুষকে পানিশমেন্ট দেওয়ার মতো জায়গায় যে নিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, এই সময় এই যে শনির মীন রাশিতে শনির অবস্থান, তা কিন্তু থাকবে না। অর্থাৎ 2020 সাথে 2025-এর যে শনির যে তুলনা করলাম, সেই জায়গাটা কিন্তু এক নয়। শনি অনেকটা ফেভারেবল, অর্থাৎ আমাদের মানুষের জন্য বা সমাজের জন্য অনেকটাই ফেভারেবল থাকছে, অন্তত এই ভাইরাস রিলেটেড ইস্যুগুলোর জন্য। এরপরে আসছে বৃহস্পতি সে সময় ডাউন নিচ হয়ে গেছিল মকর রাশিতে বললাম, এবং সেই সময় মকর রাশির অধিপতি গ্রহ শনি কিন্তু মকরেই ছিল। এই জন্য বৃহস্পতি তার একদম ফল দিতে পারে। কিন্তু বৃহস্পতির যে অবস্থান হতে চলেছে এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এই 3 মাসকে আমি পার্টিকুলার বলার চেষ্টা করছি। তার একটাই কারণ যে এই সময় এপ্রিল মাসের 13 তারিখ থেকে কালসর্পযোগ অ্যাক্টিভ হচ্ছে। মে মাস, জুন মাসের শেষে গিয়ে কিন্তু কালসর্পযোগ ইনঅ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ 3 মাস বা কিছু সময় বা তার বেশি সময় ধরে কিন্তু কালসর্পযোগটা অ্যাক্টিভ থাকবে। এই সময় বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে থাকবে। কিন্তু 2020 সালে বৃহস্পতি কিন্তু তার নিচস্থ স্থানে এবং তার যে অবস্থান, তার যে সুইটেবল স্থানে কিন্তু সে ছিল না। কিন্তু বৃহস্পতি এ সময় যথেষ্ট ফেভারেবল জায়গায় থাকবে আমাদের যে সোসাইটি, সমাজ ব্যবস্থার জন্য বা মানুষের জন্য। তাহলে আমরা শনি এবং বৃহস্পতিকে 2020 সালের যে তুলনায় অনেকটাই ফেভারেবল পাচ্ছি।
এবং বৃহস্পতির নেচার সম্পর্কে আমি আপনাদের যদি বলি আপনারা বুঝতে পারবেন যে বৃহস্পতি আমাদের যে মা, সেই মায়ের যে স্বভাব অনেকটাই তার মধ্যে লক্ষ্য করা যায়। সন্তান যদি খুব গর্হিত অপরাধ না করে, মা যেমন তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয় না, বা মায়ের যে স্বভাব থাকে, মা তার সন্তানের যে অপরাধকে অনেকটাই সে ক্ষমা করে দেওয়ার যে প্রবণতা বা ঢাকার যে প্রবণতা বা প্রশ্রয় দেওয়ার যে প্রবণতা, এই প্রত্যেকটা স্বভাবই কিন্তু রয়েছে বৃহস্পতির মধ্যে। এবং বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি এই জন্য তাকে দেবগুরু বলা হয় যে সে মানুষকে যতটা সম্ভব পজিটিভ ফল বা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। যখন দেখে যে আর কিছু করার নেই, খুবই নেগেটিভে চলে এসেছে, তখন বৃহস্পতির মতো গ্রহ কিন্তু নিউট্রাল হয়ে যায় বা নিজের ফল দেওয়াটাকে স্টপ করে দেয়। কিন্তু 2025 সালে বৃহস্পতি যেহেতু তার ভেলোসিটি অত্যন্ত বেশি থাকবে, সে বা বৃহস্পতির যে প্রভাব আমাদের সমাজের উপর অনেকটাই কিন্তু ঠিকঠাক থাকবে বা পজিটিভ থাকবে বলে জ্যোতিষ শাস্ত্রে আমি যেটুকু বুঝি আমি আপনাদের সামনে বলতে পারি। সেহেতু 2025 সালে কালসর্পযোগ আমরা পাচ্ছি 2020 সাথে মিলিয়ে, কিন্তু বৃহস্পতি এবং শনির অবস্থান 2020 তুলনায় অনেকটাই কিন্তু বেটার পাচ্ছি। সেই কারণে আমি আপনাদের এইটুকু কথা বলতে পারি যে আমাদের যে 20 সাথে তুলনা করে আপনারা যদি ভাবেন বা অনেকে ভিডিওতে আলোচনা করছেন, আমি অন্তত দেখতে পাচ্ছি না যে অতিমাত্রায় যে ভাইরাস এবং তার ফলে লকডাউন, এটি বারবারন্ত আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমাদের মিডিয়া থেকে, তা কিন্তু আমাদের ওপর তার প্রভাব কায়েম করতে পারবে না। অর্থাৎ এই যে ভাইরাস 2020 মতো কিন্তু হবে না বা প্রাণঘাতী, আমি প্রাণঘাতী শব্দটাও যদি বলি মিডিয়ার কথা অনুযায়ী আপনাদের বলার চেষ্টা করব, বা সরকারের কথা উপর ভিত্তি করে যদি বলি যে করোনার সময় অনেক মানুষের মৃত্যু হয়েছে করোনার কারণে, সেইটা 2025 সালে তার প্রবাবিলিটি নেই, অতটা পরিমাণে নেই। তাহলে কতটা রয়েছে? যেহেতু কালসর্পযোগ অ্যাক্টিভ হচ্ছে এবং রাহু আমাদের ভাইরাসের যে কারক গ্রহ, এবং সে কিন্তু জলকারক রাশিতে থাকবে এবং পরবর্তীতে মে মাসের পর সে কিন্তু বায়ুকারক রাশিতে আসছে। এই মে মাসের 18 তারিখের পর জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, এই যে মাসগুলো রয়েছে 2025 সালে, এই মাসে পৃথিবীর বুকে ভাইরাসের যে ছড়ানোর যে টেন্ডেন্সি বা ভাইরাস ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা তা কিন্তু থাকছে, কিন্তু 2020 তুলনায় তা কিন্তু অনেকটাই কম। বা চারিদিকে লকডাউন, এই যে একটা গেল রব, এটা কিন্তু অতটাও বাড়াবাড়ি জায়গায় যাবে না। লকডাউন একদম টোটাল লকডাউনের জায়গার সম্ভাবনা কিন্তু 2025 সালে নেই, বা তার যে প্রবাবিলিটি তা কিন্তু আমি দেখছি না। কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়ার যে চান্সেস তা কিন্তু আছে। বিশেষ করে এই বছরের মাঝামাঝি সময়, মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে অনেকটাই কিন্তু ভাইরাসটা ছড়াবে, তার একটা প্রবাবিলিটি রয়েছে। কিন্তু টোটাল লকডাউন এর কোনো প্রবাবিলিটি আমি দেখছি না, এবং অতিমাত্রায় ছড়িয়ে পড়লো এটাও দেখছি না। এবং এরপরেও ফার্মাসিউটিক্যাল লবির যে চেষ্টা, কারণ ভ্যাকসিনের যে নাটক শুরু হয়েছে 2021 সাল থেকে 22 সাল থেকে, তার কিন্তু প্রভাব কিন্তু বাড়বে এটুকু বলতে পারি। কারণ কালসর্প যোগ যখন অ্যাক্টিভ হয়, আমি আপনাদের একটু আরো ডিটেলসে যদি বলি যে কালসর্প যোগ যখন অ্যাক্টিভ হয়, যারা সমাজের এমন ব্যক্তি যাদের অনেক ক্ষমতা, যারা এমন ব্যক্তি যারা সমাজের প্রায় প্রত্যেকটা অংশকেই তারা, বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সমস্ত সেক্টরকে তারা কন্ট্রোল করতে পারে, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে যায়। সেই কারণে ভ্যাকসিন নিয়ে মানুষকে অনেকটা বিভ্রান্ত করা বা ভ্যাকসিন নেওয়ার জন্য অতিমাত্রায় প্রভোগ করা যে ভ্যাকসিন নিতে হবে, এটা কিন্তু চলতে পারে। এই দিকে আপনাদের সচেতন থাকতে হবে, আপনারা সঠিকভাবে তার তথ্য সংগ্রহ করুন আদৌ ভ্যাকসিন কি। এবং আমি আপনাদের এটুকু বলতে পারি, 2020 সালে যে কোভিড-19 পর থেকে যে গ্রহগত অবস্থান ছিল 2021-22 মানুষ কিন্তু ভয় পেয়ে অনেকেই ভ্যাকসিন নিয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমানে ভ্যাকসিন নেওয়ার জন্য আমার কাছে অনেক ক্লায়েন্ট আসেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা আপনাদের এটুকু বলতে পারি যে ভ্যাকসিন নেওয়ার ফলে
মানুষের মধ্যে যে যে সমস্যাগুলো এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে মেয়েদের প্রেগনেন্সি আটকে গেছে, ছেলে মেয়ে অর্থাৎ এই যে প্রেগনেন্ট হওয়া বা মেয়েরা যে কনসিভ করবে তার যে প্রবাবিলিটি অনেক অংশে কমে গেছে। হার্ট অ্যাটাক অর্থাৎ অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। যাদের সামান্য ডিজিজ ছিল সেই সমস্ত ডিজিজগুলো আছে ক্রনিক ডিজিজে রূপান্তরিত হয়েছে। অনেক আপনারা যদি চারিদিকে তাকান, একটু সচেতন হয়ে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ সমস্যার সম্মুখীন এই ভ্যাকসিনের জন্য মানুষ হয়েছে। সেহেতু যারা ভ্যাকসিন নেবেন, এবং আরেকটি বিষয় বলবো যে এই যে নতুন যে ভাইরাসটিতে ছড়ানোর কথা গোটা পৃথিবীব্যাপী, চীন, আমি শুনলাম কলকাতাতেও হয়েছে, ভারতবর্ষের বেঙ্গালুরু বা দক্ষিণ ভারতেও হয়েছে। আপনাদের আমি জাস্ট একটি বিষয় বলবো যে 14 বছরের কম বয়সী ছেলেদের এই সমস্ত সমস্যাটা হচ্ছে বা আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু ছড়াচ্ছে। অর্থাৎ আপনারা সচেতন হয়ে আপনাদের একটি বিষয় আপনাদের আমি বলার চেষ্টা করব যে আপনারা বাচ্চাদের প্রতি আমাদের সবারই, বা আপনাদের যে সন্তান আছে আমাদের সন্তানের প্রতি আমাদের মায়া বা আমাদের যে ভালোবাসা খুবই কিন্তু বেশি থাকে। অর্থাৎ আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের সন্তানকে দিয়ে আমাদেরকে কিন্তু ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে এবং হবে। এবং এরপরে আপনাদের এই কথাটাই বলবে যে আপনারা আপনাদের সন্তানকে যদি ভ্যাকসিন না নেওয়ান, ভ্যাকসিনেটেড না করেন, আপনি কিন্তু বাঁচাতে পারবেন না বা প্রাণ নাশক হতে পারে। শুধু সন্তানের ভালো চেয়ে আপনারা অনেকেই সন্তানকে ভ্যাকসিন নেওয়াবেন এবং নিজেরাও নেবেন। আপনারা চারিদিকে একটু সচেতন হন এবং দেখুন যে ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের সমাজে যে স্তরেরই মানুষ হোক, গরিব হোক বড়লোক হোক, তাদের কি পরিমাণ সমস্যা বেড়েছে। আমি এটুকুই সচেতন করব, কারণ আমি কোনোভাবেই মেডিকেল এক্সপার্ট নই, ডাক্তার নই, আমার সেই বিষয়ে জ্ঞান নেই। আমি জ্যোতিষের আঙ্গিকে বললাম যে কালসর্প যোগ যখন অ্যাক্টিভ হয় তখন আমাদের সমাজে যারা খুব প্রভাবশালী ব্যক্তি, যারা খুবই ডমিনেটিং করতে পারে আমাদের প্রত্যেকটা সেক্টরকে, সেটা ইকোনমিক হতে পারে, সেটা মিডিয়া রিলেটেড হতে পারে, কমিউনিকেশন, সমস্ত ক্ষেত্রে, ইভেন আমাদের সরকার, সমস্ত ক্ষেত্রকে তারা প্রভাবিত করে এবং তাদের যে স্বার্থ সেই স্বার্থকে চরিতার্থ করার যে চেষ্টা তারা কন্টিনিউ করে যায়। সেহেতু আপনাদের আমি সচেতন হতে বলবো এবং বলবো যে আপনারা আমার যে আজকের আলোচনা আমি জ্যোতিষের আঙ্গিকে করার চেষ্টা করলাম, প্রথম থেকে 2020 সালে কেন এই কোভিড-19 এসেছিল, তার গ্রহগত ব্যাখ্যা কি, বা জ্যোতিষের যে আঙ্গিকে যে আলোচনা তা কি, তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং 2025 সালে কি প্রবাবিলিটি আছে আমি জানি। ফেসবুক এবং ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে, সেখানে অনেক কথা আসবে বা আসছে, আপনারা শুনেছেন। আমি যথেষ্ট 2025 নিয়ে এই ভিডিওটা আমি অনেক লেটে করলাম। আজকে 7 তারিখ, আমি 7 দিন লেট অলরেডি এই বছরে ভিডিও করাতে। আমি তাও আপনাদের বলবো আপনারা আমার এই প্রেডিকশান বা আমার এই আলোচনাটা আপনারা একটু মিলিয়ে নেবেন যে কতটা মিলছে কতটা মিলবে না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আপনাদের সামনে ইনফরমেশান দেওয়া, এবং কোনো রকম ভয় না দেখিয়ে আপনাদের এটুকু বলতে পারি, আপনারা যদি সচেতন হন এবং প্রত্যেকটি বিষয় যদি বিচার বিবেচনা করে এগোতে পারেন বা চলতে পারেন, আপনারা দেখবেন যে 2020 সাল থেকে যে আমাদের সমাজে যে মিথ্যাকে প্রচার করা হয়েছে ভয় দেখিয়ে, তাকে আপনারা অনেকটাই বুঝতে পারছেন। জ্যোতিষের আঙ্গিকে আমি আলোচনা করার চেষ্টা করলাম, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন আলোচনাটি করতে। এবং আরেকটি বিষয় বলবো যে 2025 সালে অনেক রকম প্রেডিকশান রয়েছে যে নানান প্রবলেম আসতে পারে, এবং তার মধ্যে থেকেই আমি ঠিক সামান্য কিছু বিষয় আলোচনা করে ভিডিওটি শেষ করব। ভিডিও আমি বড় করব না। আমি এইটুকুই বলতে চাই যে আমাদের বর্তমানে যে গ্রহগত অবস্থান রয়েছে তা কিন্তু খুব একটা সুইটেবল নয়। তার কারণ গত বছর থেকেই আমরা দেখেছি যে মঙ্গল সে কিন্তু বক্রী রয়েছে এবং নীচ রয়েছে। এই মঙ্গলের বক্রী এবং নীচ অবস্থার জন্য আমাদের সমাজে নানান রকম প্রবলেম আমরা ফেস করছি।
প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত চারিদিকে আগুন লেগে যাওয়ার টেন্ডেন্সি লাস্ট 2 মাস ধরে কিন্তু 1.5-2 মাস ধরে কিন্তু বেড়েছে। মঙ্গলের নিচস্থ হওয়ার ভিডিওর সময় আমি অলরেডি বলেছিলাম, আমি আবারও আপনাদের বলছি, আজকে সকালেই ভূমিকম্প হয়েছে, তার মাত্রা যথেষ্ট বেশি ছিল। এবং আমি আপনাদের বলতে পারি আগামীতেও, আগামী কিছু মাস বলতে আগামী 1 থেকে 1.5 মাস প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অগ্নিসংযোগ, এমন কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যা কিন্তু মানুষকে নাড়া দিয়ে দেবে, অর্থাৎ অনেক দিন মানুষ মনে রাখবে। এই সমস্ত কিছুর প্রবাবিলিটি কিন্তু চান্স রয়েছে। এবং যাদের জন্মকালীন মঙ্গল নেগেটিভ রয়েছে, রাহুযুক্ত রয়েছে বা নিচস্থ রয়েছে বা বকরি রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে ভাবনা চিন্তা করে কাজ করুন, না হলে আপনাদের দ্বারা এমন কোনো কাজ হবে, আপনি যদি খারাপ দশা অন্তর্দশায় থাকেন, আপনি কিন্তু আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন না। আপনার সিদ্ধান্ত আপনি যা নেবেন, সিদ্ধান্ত নেবার পর 2 মাস পর দেখবেন ভুল সিদ্ধান্ত হয়েছে। আমি আপনাকে এটুকু বললাম, আপনি মিলিয়ে নেবেন। এবং আপনারা যারা আমার কাছে কনসালটেন্সি নিতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই। আমার প্রোফাইল বা ইউটিউবে অ্যাবাউটে আমার পূর্ণাঙ্গ ডিটেলস পাবেন। আমি চেষ্টা করলাম বলতে 2020 সালের তুলনায় 2025 সালে কোভিড-19 যে সিচুয়েশন হওয়ার চান্স, কোভিড-19-এর মতো যে এইবার যে ভাইরাস কতটা ছড়ানোর সম্ভাবনা রয়েছে, আমি চেষ্টা করলাম আমার মতো করে আলোচনা করার। আমি এই বলে ভিডিও শেষ করব। আপনাদের আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, নতুন বছর সকলের ভালো কাটুক। যারা ফেসবুকে দেখছেন এবং যারা ইউটিউবে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডিং দেখবেন ফেসবুক এবং ইউটিউবে ভাগ্যদেশে ইউটিউব চ্যানেলে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা আমার ভিডিও দেখুন এবং পারলে শেয়ার করবেন যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটি কোনো মানুষের উপকারে লাগতে পারে। তো সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও বা আজকের লাইভ আলোচনা শেষ করছি। নমস্কার।